বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 23 এপ্রিল, 10 বৈশাখ এবং ফার্সি 3 উর্দু বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলো হার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radio tehran1982@gmail.com।
www.islamicprojectntr.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। পরমাণু সমঝোতা মেনে চলা ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার ব্যাপারে সন্দেহ সৃষ্টির মার্কিন প্রচেষ্টা, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নদীবাহিত এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ডায়রিয়া। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শুধুমাত্র কাগজে কলমে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেওয়া হবে না, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণা। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী স্বীকার করেছেন সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। বাংলাদেশে করোনায় একদিনে আরো 88 জনের মৃত্যু, বিধিনিষেধ কিছুটা শিথিল করার কথা ভাবছে সরকার। ভারতে মৃত্যু ও সংক্রমণের নতুন রেকর্ড, বর্তমান করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, তার দেশ শুধুমাত্র কাগজে কলমে নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেবে না। তিনি আরব ও পশ্চিমা দেশগুলোর সাংবাদিকদের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, মুখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হল আর ইরানও তার প্রতিশ্রুতি পালন করতে ফিরে গেল, বিষয়টি এমন হবে না। তেহরান আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তবায়ন পরীক্ষা করে দেখবে। খাতিবজাদে বলেন, ইরান ও 5 জাতিগোষ্ঠীর প্রতিশ্রুতি মেনে চলার পরিবর্তে প্রতিশ্রুতি মেনে চলার ব্যাপারে আলোচনা ও মতবিনিময় করেছে। তবে এখনও সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পক্ষ থেকে সেগুলো পরীক্ষা করে দেখা সহ আরও কিছু বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে। তা সত্ত্বেও ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী সব পক্ষ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে এই মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও সহযোগিতা বিস্তারের যেকোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। খতিবজাদে বলেন, সৌদি আরবের সঙ্গে সব সময় বিভিন্ন মাধ্যমে ইরানের যোগাযোগ বজায় ছিল এবং এই সম্পর্ক কখনো পুরোপুরি ছিন্ন হয়নি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা ব্যর্থ করতে প্রতিনিধি দল পাঠাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন গণমাধ্যম এক্সোইসে এ তথ্য জানিয়েছে। এ সপ্তাহের মধ্যেই এই প্রতিনিধি দল সেখানে অবস্থান নেবে বলে জানা গেছে। এক্সোইসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের প্রতিনিধি দলকে ভিয়েনায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন এবং তাদের মূল লক্ষ্য হবে পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনাকে ব্যর্থ করা। একই সঙ্গে আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় না ফেরে সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো। মার্কিন গণমাধ্যম এক্সোইস আরও লিখেছে, 2015 সালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা সইয়ের 1 বছর আগে ঠিক একই ধরনের আচরণ করেছিলেন
নেতানিয়াহু। এ কারণে এই ইস্যুতে সে সময় বারাক ওবামা সরকারের সঙ্গে নেতানিয়াহু সরকারের টানাপোড়েন তৈরি হয়েছিল। ভিয়েনার পাশাপাশি ওয়াশিংটনেও একই ধরনের একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ স্বীকার করেছেন দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তিনি বৃহস্পতিবার তেল আবিবে স্বীকারোক্তি দিয়েছেন বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। গান্তজ বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছে। আমরা এখনো বিষয়টি খতিয়ে দেখছি। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একটি ইসরায়েলি জঙ্গি বিমানকে লক্ষ্য করে সিরিয়ার S-200 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি S-500 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলের চরম গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার ৩০ কিলোমিটারের মধ্যে আঘাত হানে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধান পরমাণু অস্ত্র কর্মসূচি এই স্থাপনায় পরিচালিত হয়। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী দাবি করেন, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী সবসময় সতর্ক থাকে। স্পর্শকাতর স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সচেষ্ট রাখা হয়েছে। ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত ৩টি রকেট আঘাত হেনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে এবং বেশ কয়েকটি মার্কিন বিমান আকাশে উঠতে শুরু করে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাগদাদ বিমানবন্দরের অদূরবর্তী হাই আল ফুরাত এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা CRM এসব রকেট শনাক্ত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। রকেট হামলার পরপর ইরাকি নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। তারা রকেট লঞ্চারটি খুঁজে বের করার চেষ্টা করছে। কয়েকদিন আগেও ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই বিমান ঘাঁটিতে মূলত মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি নিরাপত্তা কোম্পানির ঠিকাদাররা বাস করেন। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে। গত কয়েক মাসে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। হামলা থেকে রক্ষা পেতে ইরাকে নতুন নতুন সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন সেনারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩,৬২৯ জন। গত ৩ দিন ধরে সেদেশে মৃত্যুর সংখ্যা সামান্য নিম্নমুখী। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে চলমান কঠোর লকডাউনের মধ্যে গত ৩ দিন ধরে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩,৬২৯ জন। এ পর্যন্ত দেশে মোট ৭,৩৯,৭০৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১০,৮৬৯ জন, আর মোট সুস্থ হয়েছেন ৬,৪৭,৬৭৪ জন। গতকাল করোনায় ৯৮ জনের মৃত্যু হয়েছিল এবং ৪,০১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন, তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২৮ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আজ শুক্রবার চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট, শপিং মল সমূহ শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে, তবে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘণ্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন একটি 6তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত 21 জন। তাঁদের চিকিৎসা চলছে। আজ ভোররাত 3:18 দিকে পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা ম্যানশনে কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ভবনের নিচতলায় আগুন লাগলে তার ধোঁয়ায় ভবনের 2 তলা থেকে 6 তলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বারান্দার গ্রিল কেটে সব ফ্লোরের লোকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে চলার মধ্যে একদিনে 3,32,730 জন করোনা সংক্রমিত হয়েছেন, আর একদিনে করোনায় মৃত্যু হয়েছে 2,263 জনের। একদিনে মৃত্যুর এটিই সর্বোচ্চ রেকর্ড। একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখেও এটিই সর্বোচ্চ রেকর্ড। এদিকে ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় বিজেপি বল্লভ কোভিড হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে 13 রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন নারী রয়েছেন। আজ ভোর 3:30 নাগাদ ওই দুর্ঘটনার ফলে হাসপাতালটিতে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার ব্রিগেডের তৎপরতায় ভোর 5:30টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতার ফলে ভারতে কোভিড পরিস্থিতি খারাপ হয়েছে। আজ এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতার ফলে কোভিড পরিস্থিতি বৃদ্ধি হয়েছে। তিনি আজ শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। কোভিড নিয়ে এত বড় হয়েছে তার কারণ টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ব্যর্থতা। অর্থের ইলেকশন করতে গিয়ে আর বিজেপিকে সন্তুষ্ট করতে গিয়ে বিজেপি গভর্নমেন্ট বাংলাকে দখল করতে হবে, বাংলাকে যেমন করে ক্ষমতা দখল করতে হবে। সারা ভারতবর্ষের সবাই মিলে বেঙ্গল দখল করতে এসছে, আর বেঙ্গল দখল করার নাম করে বাংলাকেও আজকে কোভিডের সংকটে ফেলে দিয়েছে এবং সারা দেশকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমি মানুষকে বলবো একটা করে ভোট খুব গুরুত্বপূর্ণ, কারণ ভোটার তালিকায় নাম না থাকলে আপনাকে যে কোনো দিন এনপিআর এনআরসি করতে পারে, আপনার রেকর্ডটা বাতিল করে দিতে পারে। সুতরাং আমি এনপিআর এনআরসি করতে দেব না, সংশোধিত নাগরিকত্ব আইন ক্যাগ করতে দেব না। এটা আমাদের চির সিদ্ধান্ত। কিন্তু কথা হচ্ছে সবাইকে একটা করে ভোট কষ্ট করে হলেও দিতে হবে। তিনি করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কোভিডের এত বাড়বাড়ন্ত হয়েছে তার কারণ হলো কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। বিজেপি সরকার বাংলা দখল করতে চাচ্ছে, সারা ভারতের সবাই মিলে বাংলা দখল করতে এসেছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি এ খবর দিয়েছে। এর আগে 2019 সালে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কারণে আমেরিকা তুরস্ককে পঞ্চম প্রজন্মের F-35 কর্মসূচি থেকে বাদ দিয়েছে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানাল ওয়াশিংটন। এই কর্মসূচিতে তুরস্ক ও আমেরিকার পাশাপাশি ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইতালি, হল্যান্ড ও নরওয়ের অংশগ্রহণ করার কথা ছিল। চুক্তিতে বলা হয়েছিল, এই 9 দেশের প্রতিটি দেশ F-35 যুদ্ধবিমানের কোনো না কোনো অংশ তৈরি করবে এবং শেষে আমেরিকা, ইতালি ও জাপানে অবস্থিত কারখানায় এসব অংশ জোড়া লাগিয়ে যুদ্ধবিমান তৈরি করা হবে। কিন্তু এবার সে কর্মসূচি তুরস্ককে ছাড়া বাকি 8 দেশ এগিয়ে নেবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতা মেনে চলা ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে মার্কিন সরকারের সদিচ্ছা রয়েছে কিনা তা নিয়ে এখনো ব্যাপক সন্দেহ বিরাজ করছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফেরার কথিত আলোচনার নামে আসলে সময় ক্ষেপণ করছে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলে আবারও ইরানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য থেকে এ তিক্ত বাস্তবতাই ফুটে উঠেছে বলে বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন। গতকাল ভোরে একজন শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিক জানিয়ে দিয়েছেন, পরমাণু সমঝোতায় ফিরে এসে মার্কিন সরকার আবারও যে তা থেকে বেরিয়ে যাবে না এমন কোনো লিখিত গ্যারান্টি দেয়া হবে না। এদিকে ইরান কোনো অস্থায়ী সমঝোতা মেনে নেবে না বলে সাফ জানিয়ে আসছে। ইরান আরও বলছে যে মার্কিন সরকারকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে ও তা করতে হবে বাস্তব কাজের মাধ্যমে। মার্কিন সরকার 2015 সালে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ওই চুক্তি থেকে বেরিয়ে আসেন। ট্রাম্প ইরানের উপর পুরনো নিষেধাজ্ঞাগুলো বহাল করা ছাড়াও নতুন নতুন বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করে। জো বাইডেন ক্ষমতায় আসার আগে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বললেও ক্ষমতায় এসে নানা ধরনের শর্ত আরোপ করতে থাকে। এখন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চায় মার্কিন সরকার। ভিয়েনায় এ নিয়ে ইউরোপের সঙ্গে ইরানের আলোচনায় বাইডেন সরকার বারবার এ বার্তাই দিয়েছে যে তার সরকার ইরানের উপর ট্রাম্প সরকারের আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে কেবল পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলোই তুলে নেবে যদি ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়ায় পুরোপুরি ফিরে আসে। কিন্তু বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চাইলেও তাতে অবিচল থাকার বিষয়ে গ্যারান্টি দিতে অস্বীকার করায় ও সব নিষেধাজ্ঞা তুলতে অস্বীকৃতি জানানোয় এটাই স্পষ্ট যে এই সরকারও ট্রাম্পের নীতি অনুসরণ করছে ভিন্ন আঙ্গিকে প্রতারণার নতুন ফাঁদ গড়তে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ব্যাপক ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নদীবাহিত এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর বাসুদেব কুমার দাস জানান, এমনি গরমের সিজনে একটু ডায়রিয়ার তো বেশি হয়, তবে এবার একটু বেশি। এবছরে পর্যন্ত হলো আমার আক্রান্ত বরিশাল বিভাগে হলো 1 জানুয়ারি থেকে 36,468, আর মৃত্যু আছে 10 জন। এর মধ্যে সব থেকে বেশি হলো ভোলাতে হলো 9,233 জন। এই ডায়রিয়া পরিস্থিতিটা মরার উপর খারার গাছ। একে তো আছি করোনা নিয়ে, এর মধ্যে এই ডায়রিয়াটা আমাদের তো আরো একটু চাপে হয়। কি লোক বলতো একই, এই দিয়েই তো কাজ করতে হয়। এইটাই হলো আমাদের জন্য বড় সমস্যা। উপকূলের নদ নদীতে লবণাক্ততা বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয় বা নদী থেকে জীবাণুযুক্ত পানি ব্যবহারে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে বলে স্বাস্থ্য বিভাগ ধারণা করছে। এটা তো পানিবাহিত রোগ, পানির কারণেই হয়। তো আমাদের আইইডিসিআর তো জানেন যে এটা আমাদের গবেষণা প্রতিষ্ঠান। এলাকার মানুষ 94% মানুষ তারা নলকূপের পানি পান করে, কিন্তু সাংসারিক কাজে তারা 71% লোক তারা খালের পানি ব্যবহার করে। এবং এই খালের পানি ব্যবহার করে যে ডায়রিয়ার যে জীবাণু সেগুলো তারা পেয়েছে। তারা থালা বাসন ধোয়, প্লেটটা ধুইলেন আপনি পুকুরের পানি দিয়ে,
সেই প্লেটটার মধ্যে আপনি ভাত খেলেন, সেটাতে যদি জীবাণু লাগে তো সেটা আপনার যাবে। আপনি অজু করলেন, অজু করে আপনার পানি আপনার মুখের মধ্যে দিলেন, পানি ফেলে দিলেন, জীবাণুটা তো আপনার মুখে থাকতে পারে। এই যে এইভাবে, তারপর যদি ধরেন আপনার ভাত পানি যেভাবে ফুটানো দরকার, ভাতটা যদি 20-25 মিনিটের মধ্যে হয়ে যায়, আমরা বলছি মিনিমাম আধা ঘন্টা পানিটা ফুটাইতে হবে। সেটা না হলে, অথবা যদি সে ভাতে যদি পান্তা ভাতে যদি সে এই পানিটা সে ব্যবহার করে, তাহলে হতে পারে। আমাদের তো চিকিৎসা যেটা চলছে, আর আমাদের প্রতিরোধের জন্য প্রত্যেক জায়গায় মাইকিং চলছে। তারা আমাদের যে স্বাস্থ্য যেটা ডায়রিয়া যাতে না হয়, আমরা বলেছি যে সমস্ত কাজে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত সাংসারিক কাজে টিউবওয়েলের পানি পান, এবং গোসল করার কাজেও আমরা বলছি, উজু করার কাজেও আমরা বলছি যে টিউবওয়েলের প্রচারণা মাইকিং চলছে। এদিকে দক্ষিণাঞ্চলের খালের পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবে পরীক্ষা করে খালের পানিতে মলের জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। 20 জন রোগীর মল পরীক্ষায় 3 জনের মধ্যে কলেরা ও ই কোলাই জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।